আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কুয়েত নামটা শুনলেই আমাদের চোখে সর্বপ্রথম ভেসে ওঠে তেল, দিনার আর আকাশচুম্বী দালান। বলা হয় এটি পৃথিবীর অন্যতম ধনী দেশ এবং কুয়েতের দিনার পৃথিবীর সবচেয়ে মূল্যবান মুদ্রা। আর এই কয়েকটি তথ্যের উপর ভিত্তি করে আমরা লাখ লাখ টাকা খরচ করে কুয়েতে পাড়ি জমাই। কিন্তু একবারও কি ভাবছেন কুয়েত কি সত্যি আপনার জন্য সঠিক গন্তব্য কিনা, নাকি এটি শুধু আপনার জীবনের কিছু মূল্যবান বছর নষ্ট করে দেবে? এখন আমি বলবো না যে কুয়েতে কেউই ভালো নেই, কারণ ভালো থাকার সংজ্ঞাটা ব্যক্তিবিশেষ ভিন্ন হতে পারে। কুয়েত মোটামুটি ভালো একটা দেশ, ঠিক আছে, কিন্তু কুয়েতে অনেক লিমিটেশন আছে, অনেক প্রতিবন্ধকতা আছে। যদি আপনার কাছে টাকা কামানোর সাথে স্বাধীনতা ও সম্মান সমান গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং নিজের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান, যদি আপনার থাকে বড় হওয়ার স্বপ্ন এবং একই জায়গায় বছরের পর বছর পড়ে না থেকে নতুন কিছু করা এবং নতুন কিছু শেখার ইচ্ছা থাকে, তাহলে এমন সবার জন্য কুয়েত বা মিডল ইস্টের আরো কয়েকটা দেশ খুব একটা আদর্শ স্থান না। এটা সত্যি যে পৃথিবীর সব দেশে ভালো কিছু করতে গেলে কিছু না কিছু বাধা থাকে, যেটা আপনার নিজ দেশেও আছে। কিন্তু কুয়েতে যে ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি আপনাকে হতে হয়, সেগুলো একজন মানুষের মৌলিক বিকাশ বা ক্যারিয়ার বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এখানে অনেকে এমন সব সাধারণ কাজে বছরের পর বছর আটকে থাকেন যে চাইলেও নতুন কিছু শেখা বা নতুন কিছু করার সুযোগ পান না। আর আজকের ভিডিওতে আমি এমনই কয়েকটি কারণ এবং বিষয় নিয়ে কথা বলবো যা কুয়েতে আপনার সফলতা এবং বিকাশের পথে বড় প্রতিবন্ধকতা হতে পারে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ভাষার প্রতিবন্ধকতা। কুয়েতে আমাদের প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা এবং বড় প্রতিবন্ধকতা হলো আরবি ভাষায় ভালো দক্ষতা না থাকা। আর আপনি যদি সঠিকভাবে ভাষার বা যোগাযোগই করতে না পারেন, তাহলে ভালো কাজ বা ভালো বেতনে আশা করা খুবই কঠিন। এর ফলে মিশরীয় এবং অন্যান্য আরব দেশের প্রবাসীরা সহজে উচ্চ বেতনে কাজ পেয়ে যায়, কারণ তারা স্থানীয় ভাষা এবং সংস্কৃতির সাথে সহজে মিশে যেতে পারে। ভাষা না জানার কারণে আরও একটি বড় সমস্যা হলো কুয়েতের আইন কানুন এবং অধিকার সম্পর্কে সচেতন না থাকা। সরকারি দপ্তরের কাজ বা যে কোনো ইম্পর্টেন্ট কাগজপত্রের জন্য আপনাকে মালিক বা মন্দুপুরের উপর প্রায় সম্পূর্ণ নির্ভরশীল হতে হয়। তবে আমি মনে করি এই ভাষার প্রতিবন্ধকতা কিছুটা হলেও ওভারকাম করা সম্ভব আপনি চাইলেই। আপনি চাইলেই নিজের চেষ্টা এবং শেখার আগ্রহের মাধ্যমে কিছুটা হলেও এই সমস্যার সমাধান করতে পারেন। নাম্বার 2, ন্যায়বিচার। কিছুদিন আগে 130 জন বাংলাদেশি কর্মীকে ডিপোর্ট করার ঘটনাটি একটি অত্যন্ত দুঃখজনক উদাহরণ। শ্রমিকরা যখন তাদের 4 মাসের পাওনা বেতন আদায়ের জন্য কর্মবিরতিতে যান, তখন তাদের দেশে ফেরত পাঠানো হয়। বকেয়া বেতনের দাবিতে থানায় অভিযোগ দিয়ে দেশে ফিরতে হলো কুয়েত প্রবাসী 130 বাংলাদেশিকে। আর এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনাই না, অনেক নিরীহ প্রবাসীরাই অনেক সময় জুলুমের শিকার হন। অনেক কোম্পানি প্রবাসীদের সাথে চুক্তি ভঙ্গ করে অতিরিক্ত কাজ করিয়ে নেয় এবং সময় মতো বেতনও দেয় না। কুয়েতে প্রবাসী কর্মীদের উপর শ্রম আইন লঙ্ঘন, ব্যাপক হারে কর্মী ছাঁটাই, নিয়মিত বেতন পরিশোধ না করে শ্রমিকদের উপর নানা নির্যাতনের অভিযোগ উঠেছে। অনেক কর্মীরা এবং অনেক প্রবাসীরা চাকরি হারানোর ভয়ে সব অন্যায় সহ্য করে যান দিনের পর দিন, কারণ তাদের কাছে ন্যায় বিচার চাওয়ার সুযোগ সীমিত। মূলত আকত হুকুমি বা ক্লিন কোম্পানির কর্মীরা এসব সমস্যার সম্মুখীন হন সবচেয়ে বেশি। নাম্বার 3, পাসপোর্ট জিম্মি। কুয়েতের আইন অনুযায়ী প্রত্যেক কোম্পানি ও কফিল তাদের অধীনস্থ কর্মীদের পাসপোর্ট ফেরত দিতে বাধ্য, কিন্তু বাস্তবে দেখা যায় অনেক কোম্পানি বা কফিল এই আইন মানেনি না। তারা কর্মীদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে দেয়, যা একজন ব্যক্তির স্বাধীনতা ও সম্মানের উপর আঘাত। এবং আপনার সবচেয়ে সংবেদনশীল ব্যক্তিগত সম্পদ অন্যের হাতে জিম্মি থাকলে আপনি কখনোই নিজেকে স্বাধীন অনুভব করতে পারবেন না। আর এসব নিয়ে খুব জোরালোভাবে আপনি প্রতিবাদ করতে পারবেন না, কারণ মালিকের সাথে ঝামেলা হলে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে এবং অন্য কোথাও হাওল বা ট্রান্সফার হওয়ার সময়ও না দিতে পারে। নাম্বার 4, ক্যারিয়ারের স্থবিরতা। আর এই পার্টটাই হচ্ছে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি মনে করি কুয়েতে এবারে সাধারণ মানুষ বা কর্মীদের জন্য খুব বেশি একটা সম্ভাবনা নেই। কুয়েতের ভিসা নীতিগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি চাইলেই সহজে কাজ বা কোম্পানি পরিবর্তন করতে পারবেন না, এবং অনেক সময় মালিক বা কফিলের ইচ্ছার উপরই অনেক কিছু নির্ভর করে। এর ফলে একজন সাধারণ শ্রমিক 10 বছর আগেও যে অবস্থান বা যে কাজ করত, 10 বছর পরে এসেও সে একই কাজ বা একই অবস্থানে থেকে যায়। বড় স্বপ্ন দেখার বা দক্ষতা বা স্কিল বাড়ানোর সুযোগ এখানে খুবই সীমিত। এখানে ভালো সংখ্যার একটা কর্মীদের এমন সব সাধারণ কাজে আটকা থাকতে হয় বা কাজ করতে হয় যেগুলো তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নতির জন্য খুব বেশি একটা সহায়ক হয় না। ছোট্ট একটা উদাহরণ দেয়, যেমন একজন সম্মানিত প্রবাসী তার জীবনের মূল্যবান সময় ব্যয় করে বছর পর বছর একটি ক্লিন কোম্পানিতে কাজ করে যখন দেশে ফিরে যান, তখন তার হাতে শুধু কিছু টাকাই থাকে, কিন্তু ভবিষ্যতের জন্য তার হাতে কোনো মূল্যবান দক্ষতা বা পেশাগত যোগ্যতা থাকে না। আপনি যদি ভাবেন যে আগে কুয়েতে যাই তারপর দেখবো, তাহলে আপনি ভুল ভাবতেছেন বা ভুল করতেছেন। তাই কুয়েতে যদি আসেনও, আমার পরামর্শ থাকবে সঠিক ভিসা এবং সঠিক কাজ এবং সঠিক একটি প্ল্যান নিয়ে আসার। নাম্বার 5, ভবিষ্যতের অনিশ্চয়তা। একটি পণ্য যেমন মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তেমনি মধ্যপ্রাচ্যে একজন প্রবাসীর জন্য মেয়াদ থাকে। যেমন কুয়েতেই কিছুদিন আগে নিয়ম ছিল 60 বছর বয়সের পর আকামা বা ওয়ার্ক পারমিট নবায়ন করা যাবে না। সোজা কথা, আপনার 60 বছর হয়েছে তো এখানে আপনার আর কোনো স্থান নেই, আপনি দেশে চলে যান। যদিও সম্প্রতি এই নিয়ম বাতিল করা হয়েছে, তবুও একটি বড় সত্য যে মধ্যপ্রাচ্য আপনার সারা জীবনের ঠিকানা নয়। তাহলে এখন যারা কুয়েতে আসতে চান তারা কি করবেন? আমি কখনোই বলবো না যে কুয়েতে কেউ সফল হয় না বা কুয়েতে কেউ আসবেন না, কিন্তু আপনি যদি 8 থেকে 10 লাখ টাকা খরচ করে মাত্র 70-80 দিনের বেতনে শুধু ক্লিন কোম্পানিতে আকুত হুকুমি ভিসা নিয়ে কুয়েতে কাজ করতে আসেন, তবে আমি বলবো এটি আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। কারণ আমি বিশ্বাস করি আপনারা যদি আরও একটু সিরিয়াস হন বা আরও একটু মনোযোগী হন আপনার ক্যারিয়ারের প্রতি,
আপনারা এর থেকে আরও বেটার কিছু করতে পারেন। এর বদলে আপনি সর্বোচ্চ 50 থেকে 1 লাখ টাকা খরচ করে দেশে কিছু নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন, অথবা আপনি এমন কোথাও কাজ করতে পারেন যেখানে ডিমান্ড আছে এমন কোনো স্কিল বা দক্ষতা শিখতে পারবেন। নিজেকে 1 বছর সময় দেন, একটি ভালো কাজে দক্ষ হন, যে দক্ষতা আপনাকে সারা জীবনের জন্য একটি ভালো আয়ের পথ করে দেবে, দেশে হোক বা বিদেশে। তবে আমার সবসময় পরামর্শ থাকবে, সম্ভব হলে দেশে কিছু করার চেষ্টা করেন। আর যদি কুয়েতে আসতেই হয় তাহলে ভালো ভিসা নিয়ে আসুন, এমন ভিসা নিশ্চিত করুন যেখানে আপনি মালিক ও কাজ খুব সহজে পরিবর্তন করতে পারবেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, মধ্যপ্রাচ্যে যারা আসবেন সাধারণ কোনো কাজে সবসময় একটি এক্সিট প্ল্যান করে রাখবেন। কুয়েত, কাতার, ওমান বা দুবাইয়ের মতো দেশগুলো ইউরোপে যাওয়ার জন্য ভালো মধ্যম কান্ট্রি হতে পারে। তাই প্রথমেই চেষ্টা করুন কুয়েতে ভালো কিছু করার, আর যদি ভালো কিছু করতে নাই পারেন তাহলে চেষ্টা করতে পারেন অন্য কোনো দেশে যাওয়ার। সো এ পর্যায়ে ভিডিও শেষ করার আগে কিছু কথা। ইন জেনারেল কুয়েত একেবারেও খারাপ না বা মোটামুটি ভালো একটা দেশ, তবে নতুনদের জন্য এখানে অনেক সীমাবদ্ধতা বা অনেক চ্যালেঞ্জ আছে, স্পেশালি যদি আপনি সঠিক ভিসা নিয়ে না আসেন। আর যদি আপনি কোনো কাজে জানেন না, মোটামুটি একটা কাজ হলে চলবে বা ভবিষ্যৎ নিয়ে বড় কোনো স্বপ্নও নাই, 10-15 বছর বা 20 বছর একই জায়গায় স্থির থাকতে চান, আর যারা একটু বড় স্বপ্ন দেখেন এবং স্বাধীনভাবে কিছু করতে চান বা সম্মানের সাথে ভালো টাকা উপার্জন করতে চান, এমন সবার জন্য আমি বলবো আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রপারলি না বুঝে বা না জেনে কুয়েত অথবা পৃথিবীর কোনো দেশে পা বাড়াবেন না, কারণ স্বপ্নের পেছনে ছোটা আর স্বপ্নকে বাস্তবে পরিণত করা এক কথা নয়। সো যদি এই ভিডিওটি আপনার একটু কাজে লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। سبيل الدموع سبيل مريح